আচ্ছা, আজকে দেখো, পলিটিক্যাল থিওরি মাইনর, পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার মাইনর। মাইনরে আমরা কি জানবো? এটা হচ্ছে সিলেবাস। দেখো, প্রত্যেকেই এই সিলেবাসটা সবার কাছেই থাকবে। এই যে সিলেবাস বারডোয়ান ইউনিভার্সিটির আন্ডারে, এই যে সিলেবাস 3 ইয়ার্স 4 ইয়ার্স, যার যার অনার্সের সিলেবাস আছে, তো সেই সিলেবাসটাই ডাউনলোড করলে দেখতে পাবে। ডাউনলোড করে এই যে ফার্স্ট সেমিস্টারের পরে এটা মেজর কোর্স, এরকম মেজর লেখা আছে, মেজর কোর্স। আচ্ছা, মেজর পেপার যখনই হয়ে যাবে তারপরে এই দেখো মাইনর কোর্স। তারপর পলিটিক্যাল সায়েন্সে যারা মাইনর নিয়েছে, ঠিক আছে, 3 ইয়ার্স, তাদের হচ্ছে এই কোর্সটা পলিটিক্যাল থিওরি। কি নাম? পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরির বাংলা কি? রাজনৈতিক তত্ত্ব। কি? রাজনৈতিক তত্ত্ব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। এটা আমরা ভালো করে জানবো। দেখো, রাজনৈতিক তত্ত্বকে জানার আগে একটা জিনিস বুঝতে হবে যে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব কিভাবে তৈরি হয়। রাজনৈতিক তত্ত্বের মুখ্য কাজই হচ্ছে পলিটিক্যাল থিওরির মুখ্য কাজই হচ্ছে যে একটা রাষ্ট্রে, একটা যে দেশ আছে, দেশের মধ্যে রাষ্ট্র কতটা ক্ষমতাবান, রাষ্ট্র কতটা ক্ষমতা, একটা রাষ্ট্রের কতটা ক্ষমতা, আর ব্যক্তির কতটা স্বাধীনতা, এর ওপর দাঁড়িয়ে পলিটিক্যাল থিওরি তৈরি হয়েছে বিভিন্ন। এবার এক্সাম্পল কি? রাষ্ট্রের কত ক্ষমতা বলতে কি বোঝায়? বোঝো, রাষ্ট্রের ক্ষমতা বলতে গেলে তোমরা একবারে ধারণা করো নর্থ কোরিয়া সম্পর্কে একটু সার্চ করবে যারা জানো না। নর্থ কোরিয়াতে একজনের কথাই চলে, সেটা হচ্ছে কিংজম। মানে নর্থ কোরিয়াতে কিংজমের কথা, সেখানে রাষ্ট্রের ক্ষমতা কি? বিরাট। রাষ্ট্র যা বলবে, প্রত্যেকটা ব্যক্তিকে তাই শুনতে হবে। কিংজম যা বলে তাই শুনতে হয়। ও হাসলে হাসতে হবে, ও কাঁদলে কাঁদতে হবে, এরকম একটা ব্যাপার। ডিক্টেটরশিপ, ফুল ডিক্টেটরশিপ। তার রাষ্ট্র কতটা কি? ওখানে নর্থ কোরিয়া কি? রাষ্ট্র ক্ষমতাবান। যেখানে রাষ্ট্র ক্ষমতাবান সেখানে ব্যক্তির স্বাধীনতা, ওখান থেকে নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসারও কারো স্বাধীনতা নেই, ধরা পড়লে মেরে দেবে। তার মানে ওখানে ব্যক্তির স্বাধীনতা কি? জিরো। বুঝতে পেরেছো কি বললাম? রাষ্ট্রের স্বাধীনতা যেখানে বেশি, রাষ্ট্রের কতটা স্বাধীনতা আমরা কি দেখবো? একটা রাষ্ট্রের কতটা কি? কতটা হচ্ছে ক্ষমতা, রাষ্ট্রের কতটা কি? ক্ষমতা। আর ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, আমরা ব্যক্তির কতটা কি? স্বাধীনতা। ব্যক্তির কতটা কি? স্বাধীনতা। দেখো, এই দুটো জিনিসকে কেন্দ্র করে রাজনৈতিক তত্ত্ব, বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব গড়ে উঠেছে। রাষ্ট্রের কতটা ক্ষমতা? নর্থ কোরিয়ায় রাষ্ট্রের ক্ষমতা কি? বেশি, সেখানে ব্যক্তির স্বাধীনতা কি? কম। এইবার আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ব্রিটেনে ব্যক্তির স্বাধীনতা বেশি, রাষ্ট্রের ক্ষমতা কম। উদাহরণ কি? বলছে ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার আগে ওদের একজন প্রাইম মিনিস্টার এসে বলেছিল যে ধরো এক্সাম্পল দিচ্ছি, গ্যাসে ছাড়, আচ্ছা পেট্রোলে ছাড়, এতে ছাড়, মানে ভর্তুকি দিয়েছিল। ভেবেছিল তাহলে আমাকে সবাই প্রাধান্য দেবে, ধন্য ধন্য করবে। দিয়ে ওদের সাংবাদিকরা সবাই সমালোচনা শুরু করে দিয়েছে, যদি এত ভর্তুকি দেয় তাহলে আমাদের দেশের জিডিপি লো হয়ে যাবে, তাহলে গোটাই ইউরোপের মধ্যে আমরা লো পর্যায়ে চলে যাব। কেন? সবাই ওখানে এডুকেটেড, শিক্ষিত। ওরা ভেবেছে দেশের জিডিপি কিভাবে চলবে যদি এত ভর্তুকি দেয়। তো সেই হিসাবে কি করলো? সবাই মিলে কি করলো? প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল, ভোট দিল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী টেনিওর হওয়ার আগেই শেষ। তাহলে ওখানে কাদের স্বাধীনতা বেশি আছে? ব্যক্তির। ইন্ডিভিজুয়ালি চাইলে সেখানে ব্যক্তির স্বাধীনতা কি হয়ে গেল? বেশি। বোঝাতে পারলাম কথার কি বললাম? রাষ্ট্রের সেখানে স্বাধীনতা নেই, প্রধানমন্ত্রী নিজের ইচ্ছা মতো না আমি থাকবো এরকম করার কোনো জায়গা নেই। বোঝাতে পারছি কথাটা কি বললাম? তাহলে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব এইভাবেই চলে। যেমন এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা কোথায় বেশি? উদারনীতিবাদ। ব্যক্তি স্বাধীনতা কোথায় বেশি? উদারনীতিবাদ। আর রাষ্ট্রের ক্ষমতা কোথায় বেশি? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট, হিটলার, মুসোলিনি। ফ্যাসিবাদের জনক যে মুসোলিনি, হিটলারের নাৎসিবাদ। তাহলে এদের হচ্ছে কি? এখানে রাষ্ট্রের ক্ষমতা বেশি। কিন্তু দেখো উদারনীতিবাদ, রাষ্ট্রের ক্ষমতা কম, ব্যক্তির স্বাধীনতা বেশি। যেসব তত্ত্বে ব্যক্তির স্বাধীনতা বেশি সেখানে রাষ্ট্রের ক্ষমতা কম, আর রাষ্ট্রের ক্ষমতা যেখানে বেশি সেখানে অটোমেটিক্যালি ব্যক্তির স্বাধীনতা কম। বুঝতে পারছি?
তাহলে এইটা নিয়েই আলোচনা করে রাজনৈতিক তত্ত্ব। এবার রাজনৈতিক তত্ত্বের আমরা কি জানবো, আমাদের সিলেবাসে কি আছে? তো মিনিং অফ পলিটিক্যাল থিওরি, ভালো করে সিলেবাসটা লক্ষ্য করো তোমরা। পলিটিক্যাল থিওরি, দেখো মিনিং অফ পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল থিওরি মানে আমরা জানলাম রাজনৈতিক তত্ত্ব, মানে আমরা জানলাম। এইবারে ডিফারেন্ট অ্যাপ্রোচেস, মানে রাজনৈতিক তত্ত্বের মিনিং জানার পরেই আমরা জানবো রাজনৈতিক তত্ত্বটা আলোচনাটা কিরকম, দৃষ্টিভঙ্গি হলো। অ্যাকচুয়ালি পলিটিক্যাল থিওরি যে দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ, এরকম কটা অ্যাপ্রোচ আছে? তিনটে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, একটা বিহেভিয়ারাল অ্যান্ড পোস্ট বিহেভিয়ারাল, আর একটা মার্কসিস্ট। তিনটে অ্যাপ্রোচ আছে। ফার্স্ট চ্যাপ্টারে কটা অ্যাপ্রোচ আছে? তিনটে অ্যাপ্রোচ। যদি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আগের বছর চলে আসে, তাহলে এই বছর আমি কোনটা করব? এই বছর বড়তে এই দুটো করব, বিহেভিয়ারাল আর মার্কসিস্ট। সাজেশন কিভাবে করে বুঝতে পারছো? সাজেশন বিরাট কিছু বড় ব্যাপার নয়, আজকে বুঝে যাবে যে একটা চ্যাপ্টারে সাজেশন করা কত সহজ। পরীক্ষা পর্যন্ত আমার বসে থাকতে হবে না তোমাদের, ভালো করে বোঝো। এবারে বুঝি আমরা ট্র্যাডিশনাল, বিহেভিয়ারাল আর মার্কসিস্ট জিনিসটা কি। দেখো, রাজনৈতিক তত্ত্ব আলোচনা শুরু হয়েছে, এই রাজনীতির আলোচনা, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয়েছে সেই প্রাচীন গ্রিস, খ্রিস্টপূর্বাব্দ। আজকে কত সাল? 2026। খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে, খ্রিস্টপূর্বাব্দ 450 রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় জানো? অ্যারিস্টটল। কাকে বলা হয়? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের জন্ম হচ্ছে 384 বিসি, বিফোর ক্রাইস্ট। 384 সেই টাইমে, দেখে এসো 322 মৃত্যু, তা 384 থেকে 322 আস্তে আস্তে এলো। পুরো প্রাচীনকালে গ্রিস ছিল উন্নত, সেখানে গ্রিসের হলো, গ্রিস থেকে রোমান সাম্রাজ্য হলো, রোমান সাম্রাজ্য থেকে মধ্যযুগ এলো, মধ্যযুগ থেকে এইভাবে বিবর্তন হয়েছে, বুঝতে পেরেছো? এইবারে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন বলা হয়? তখনকার দিনে অ্যারিস্টটল সরকারের শ্রেণীবিভাগ করে গেছে, যে গণতন্ত্র হয় তখনকার দিনে এরকম সরকারের শ্রেণীবিভাগ, রাজতন্ত্র, গণতন্ত্র, এইসব কথা বলে গেছে। তাহলে সরকারের শ্রেণীবিভাগ তোমাদের জেনে লাভ নেই, তাই বলছি। তাই অ্যারিস্টটল ভালো তত্ত্ব দিয়েছে, প্লেটো ভালো তত্ত্ব দিয়েছে। তো ওইগুলো, ওই আলোচনাটা কতদিন চলেছে? 1900 সাল অব্দি। কতদিন? আজকে কত? 2026। তাহলে 1900 সাল অব্দি কিরকম আলোচনা হয়েছে? সেই প্লেটো কি বলে গেছে, অ্যারিস্টটল কি বলে গেছে, ম্যাকিয়াভেলি কি বলে গেছে, হবস লক রুসো কি বলে গেছে, সেগুলো নিয়েই আমরা ঘাটাঘাটি করেছি। মানে 1900 সাল অব্দি এইসব ঘাটাঘাটি হয়েছে ওদের তত্ত্বগুলো নিয়েই, বুঝতে পারছি। এইবার 1900 সাল যখনই এলো পড়লো, ঠিক তারপরেই 1900 সালের পরেই 1908 সালে গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্টলে দুজন বই লেখে, হিউম্যান নেচার ইন পলিটিক্স আর দ্য প্রসেস অফ গভর্নমেন্ট। এই গ্রন্থ লেখার পরে আস্তে আস্তে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে শিফট হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আর তারপরে 1930-এর সময় সেটা চলে এলো চার্লস মেরিয়াম, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা। কাকে বলা হয়? চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়াম আসার পর থেকেই রবার্ট ডাল, চার্লস মেরিয়াম, ডেভিড ইস্টন, এরা এসে আচরণবাদকে কি করলো? বলছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে, সাবেকি আলোচনা আমরা করব না, ট্র্যাডিশনাল ওয়েতে আর আলোচনা করব না, প্লেটো অ্যারিস্টটল নিয়ে আমরা আর পড়ে থাকবো না, ওসব চিন্তা আমরা ছাড়ো। এইবার আমরা রাষ্ট্রবিজ্ঞানকে নতুন ভাবে ভাববো। দিয়ে সাবেকি ট্র্যাডিশনাল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ মতবাদ হিসেবে নতুন একটা দৃষ্টিভঙ্গি এলো, বিহেভিয়ারাল। বিহেভিয়ার মানে কি? আচরণ। বিহেভিয়ারাল মানে কি? আচরণবাদ। তাহলে কি দৃষ্টিভঙ্গি এলো? আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৌদ্ধিক ধর্মবিদাকে চার্লস মেরিয়াম। অসুবিধা আছে? আচরণবাদের 4 জন আচরণবাদী নাম বলতে বলে, চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, ডেভিড ইস্টন, এদের কথা বলবো। অসুবিধা আছে? তাহলে এইবার আবার বোঝো, তাহলে ট্র্যাডিশনালকে বাংলায় আমরা কি বলবো? সাবেকি। ট্র্যাডিশনালকে বাংলায় আমরা কি বলছি? সাবেকি। ট্র্যাডিশনালকে আমরা কি বলছি? সাবেকি। সাবেকি দৃষ্টিভঙ্গি, সাবেকি বা সনাতনী, সাবেকি বা সনাতনী। তাহলে এই সাবেকি বা সনাতনী বাংলায় কোশ্চেন আসলে সাবেকি দৃষ্টিভঙ্গি বা সনাতনী দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো, তাহলে আমরা কি বলবো? সাবেকি সনাতনী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য কি? দেখো, এরা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেই অ্যারিস্টটল, প্লেটো যা বলে গেছে, রাষ্ট্র নামক একটা থাকবে, প্রতিষ্ঠান থাকবে, রাষ্ট্র আর ব্যক্তি হচ্ছে তারপরে থাকবে। অ্যারিস্টটল বলেছে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, সমাজবদ্ধ জীব। যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা, অ্যারিস্টটলের উক্তি। রাষ্ট্র হচ্ছে
রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, সময়ের দিক থেকে নয়, গুরুত্বের দিক থেকে। এইসব অ্যারিস্টটল বলে গেছে। কাকে গুরুত্ব দিয়েছে বেশি? রাষ্ট্রকে। আর রাষ্ট্র একটা কি? প্রতিষ্ঠান। তাহলে আলোচনাটা কিরকম ছিল? সাবেকি আলোচনা প্রতিষ্ঠান কেন্দ্রিক। তারপরে বর্ণনাত্মক কিরকম? 1900 সাল অব্দি সবাই আলোচনা কি করেছে? অ্যারিস্টটল কি লিখে গেছে, প্লেটো কি লিখে গেছে, বার করো, সেগুলোই পড়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে গেছে। তাহলে বর্ণনাত্মক। তারপরে কি? ঐতিহাসিক, ইতিহাস ঘেটেছে। সেই আলোচনাটা কি? সাবেকি বা সনাতনী। বুঝতে পারছি? এবার একটা এক্সাম্পল দিই। আগেকার বিয়ে বাড়ি দেখেছো তো? আগেকার বিয়ে বাড়ি কিরকম ছিল? বিয়ে বাড়িতে সবাই যেত, আজ মাটন খাবো, আজ চিকেন খাবো, আজ এগুলো খাওয়া, বিশাল একটা খাওয়া থাকবে। ঠিক আছে, খাওয়াটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এক বালতি মিষ্টি খাবো, কে কত মিষ্টি খেতে পারে এরকম দেখবে, জিজ্ঞাসা করবে, বাপ বাপ কাকাদের জিজ্ঞাসা করবে। তখন খেতে পারতো এরকম, তুমি এক বালতি মিষ্টি খেতে পারবে? এখন এখন তো মিষ্টি আনলে যদি 2 পিস করে মিষ্টি আনো পার হেড, তাতেও দেখবে মিষ্টি বেঁচে যাচ্ছে, কেউ খায় না, সবাই ডায়েট করছে, বলছে না না মিষ্টি বেশি খাওয়া যাবে না। এইবার ভাবো, আগেকার ওরম খেত, খাওয়াটাই মুখ্য উদ্দেশ্য। আর এখন বিয়ে বাড়ি ডেস্টিনেশন ওয়েডিং। বিয়ে বাড়িতে ডিজে মাস্ট, ডিজে ছাড়া, ডান্স ছাড়া চলবো না। আমরা আমরা ওই সানাই বাজবে, প্যাঁ প্যাঁ প্যাঁ, ওইসব চলবে না, ওইসব হাঁটাও। এখন কি চাই? আমাদের ডিজে চাই। ঠিক আছে, বিয়ে বাড়িতে মজ মস্তি হতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমরা চিন্তা ভাবনা কি ফেলে দিয়েছি? ওইসব সাবেকি চিন্তা ভাবনা ফেলো, ছাড়ো। এইবার আমাদের চলবে ডিজে। তেমনি সাবেকি চিন্তা ভাবনা ভুলে যাও, ওই বর্ণনাত্মক, ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক, ওই রকম আইনানুগ দৃষ্টিভঙ্গি আমাদের আর লাগবে না। এইবার আমরা 1900 সালের পর থেকে কি শুরু হয়ে গেল? আচরণবাদ এলো। নতুন একটা তত্ত্ব কি এলো? আচরণবাদ, বিহেভিয়ারালিজম। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলি? চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, ইউ লাও, এরা দেখো মনে রাখতে পারে, ডাল লাও মানে খাবার নাম, বুঝতে পারছো তো? বুঝতে পারবে। ডেভিড স্টোন। ক্লিয়ার হচ্ছে? আচরণবাদ এসে কি বললো? রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা আর ওরকম থাকবে না, এবার কি করব? প্রকৃত বিজ্ঞান, বিশুদ্ধ বিজ্ঞান করব। কি বিজ্ঞান? বিশুদ্ধ বিজ্ঞান। আচরণবাদকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করব। আর কাদেরকে নিয়ে আলোচনা করব? বলছে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করব। তাহলেই আমরা অ্যাকচুয়াল আলোচনাটা করতে পারবো। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে আচরণবাদ কিভাবে এলো? সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ মতবাদ হিসেবে। আচরণবাদ এসে কি বললো? না না, আর ইতিহাস নিয়ে আলোচনা করবো না, বর্ণনাত্মক আর হবে না, ওইসব হাঁটাও। এইবার আমরা তত্ত্ব আর গবেষণা নিয়ে আলোচনা করবো। মেন যেটা ফ্যাক্ট, বিজ্ঞান কি করে? ফ্যাক্ট। মূল্যবোধকে গুরুত্ব দেবো না, মূল্যমান নিরপেক্ষ আলোচনা। মূল্যমান নিরপেক্ষ মানে কি? ন্যায় অন্যায়, ভালো মন্দ, এইসব কোনো কিছু দেখবো আমরা না। সায়েন্স এসব দেখে? তোমার জ্বর হয়েছে, তোমার একটা বাচ্চা ছেলের জ্বর হয়েছে, বাচ্চা ছেলেকে নিয়ে গেল তার মা, দিয়ে বলছে ইঞ্জেকশন দিতে হবে। না না, ও লাগবে, ইঞ্জেকশন দিলে হবে না। তাহলে ডাক্তারবাবু কি ইঞ্জেকশন দেবে না? তাকে তো দিতেই হবে। না না, ও কাঁদবে, ইঞ্জেকশন দিলে দেওয়া যাবে না। তাহলে কি জ্বর সারবে? তার মানে কি হচ্ছে? বিজ্ঞান ওইসব দেখে না, সায়েন্স ওইসব দেখবে না। ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত, এইসব দেখবে না, ওরা ওদের পরীক্ষা করবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? অসুবিধা আছে? তার মানে দাঁড়িয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা এতদিন কি চলছিল? 1900 সাল অব্দি সাবেকি, ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনাল। আর এখন আলোচনা কি শুরু হয়েছে? 1900 সালে পরে আচরণবাদ এলো। আচরণবাদ কাদের প্রতিবাদী আন্দোলন? সাবেকি দৃষ্টিভঙ্গির প্রতিবাদ হিসেবে। লিখতে পারবে, ভূমিকা এমনি লেখা হয়ে যাবে, দেখবে। সাবেকি দৃষ্টিভঙ্গির প্রতিবাদী আন্দোলন হিসেবে কে এলো? আচরণবাদ। 1900 সালে পরে বিংশ শতাব্দীতে এলো আচরণবাদ। আচরণবাদ আসার পরেই ঊনবিংশ শতাব্দীতে বিংশ শতাব্দীর প্রথম দিকে আচরণবাদ আসার পরেই আচরণবাদ কি বলছে? তত্ত্ব আর গবেষণা নিয়ে আলোচনা করে। বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা কিরকম? বিজ্ঞান ভিত্তিক। কাদের নিয়ে আলোচনা করে? রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করে। লেখা যাবে আচরণবাদ কাকে বলে? এইবার আচরণবাদের 8টা বৈশিষ্ট্য আছে ডেভিড স্টোনের। সেই 8টা বৈশিষ্ট্য এইগুলোই বলবে। ঠিক আছে, তাহলে 8টা বৈশিষ্ট্য আমরা পড়ে নিলে আচরণবাদ ক্লিয়ার হয়ে যাবে। এবার আচরণবাদ একটা ভুল করেছিল। কি ভুল? আচরণবাদ বিশুদ্ধ বিজ্ঞান করতে চেয়েছে, ঠিক আছে, কিন্তু একটা বলেছে মূল্যমান নিরপেক্ষতা। কোশ্চেন আছে, মূল্যমান নিরপেক্ষতা কি? মানে ন্যায় অন্যায়, ভালো মন্দ এসব থাকবে না। কিন্তু এবার ভাবো, রাষ্ট্রবিজ্ঞান পড়ছি আমরা, রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে মূল্যমান থাকবে না, তাহলে কি করে হবে?
আচরণবাদ তো দেখছে গ্রহণ করতে পারছে না রাষ্ট্রবিজ্ঞান। কারণ ধরো এই ভোট হলো, ভোটের আগে অনেকে এরকম কাগজ নিয়ে বিজেপি যারা ছিল তখন করছিল, তারা বলেনি এ তোমরা কি 3,000 টাকা নিতে চাও, মানে ঘরে ঘরে গেছে ধরো, তখন তুমি কি বলবে? তুমি তো এইদিকে পাড়ার লিডার আছে, বললেও সমস্যা যে নিতে চাই, মানে বিজেপি সাপোর্টার, বলাও যাবে না, না বলা। এই যে এইটা কি ফ্যাক্ট অনুযায়ী হয়? পোস্ট বিহেভিয়ারাল মানে উত্তর আচরণবাদ। আচরণবাদ কবে এলো? 1900 সালের পরে। আচরণবাদ এসে রাষ্ট্রবিজ্ঞানে কি ধারণা নিয়ে এলো? যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে কিরকম করব? বিজ্ঞান ভিত্তিক। কিরকম করব? বিজ্ঞান ভিত্তিক। আর বিশুদ্ধ বিজ্ঞান, তাহলে বিজ্ঞান ভিত্তিক করতে গেলে কিসের ওপর আমাকে গুরুত্ব দিতে হবে? তত্ত্ব আর গবেষণার উপর। আর কিসের ওপর গুরুত্ব দেব না আমরা? মূল্যবোধকে গুরুত্ব দেব না। মূল্যমান নিরপেক্ষতা কিরকম করতে হবে? মূল্যমান নিরপেক্ষতা, মানে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করব কিন্তু মূল্যবোধকে আমরা গুরুত্ব দেব না। কোনটা ন্যায় অন্যায় ভালো মন্দ এইসব কিছু বিচার করব না। একেই আমরা কি বলি? মূল্যমান নিরপেক্ষতা। বুঝতে পেরেছো? 2 মার্কসের কোশ্চেন আসবে মূল্যমান নিরপেক্ষতা বলতে কি বোঝায়। তাহলে আচরণবাদ, আচরণবাদের আগে আবার বুঝে নাও, ট্র্যাডিশনাল মানে সাবেকি দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞান আজকে তোমরা কি পড়তে এসছো? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটা 1900 সাল অব্দি, একদম প্রাচীনকাল থেকে 1900 সাল অব্দি কিরকম চলেছে? ট্র্যাডিশনাল মানে সাবেকি, প্রতিষ্ঠান কেন্দ্রিক। কিরকম কিরকম বলছি? প্রতিষ্ঠান কেন্দ্রিক, বর্ণনাত্মক, ঐতিহাসিক, ইতিহাস নিয়ে আলোচনা এসব হয়েছে। সাবেকি 1900 সালের পরেই কি চলে এলো? আচরণবাদ। 1900 সালের পরে কি শুরু হলো? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা, আচরণবাদী। আচরণবাদীরা এসে বলছে না, পুরনোকে ভুলে যাও, সাবেকি আলোচনা আর চলবে না, প্রতিষ্ঠান কেন্দ্রিক আর চলবে না, ইতিহাস চলবে না, বর্ণনাত্মক চলবে না, প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা কিছু এইসব না। এইবার রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে কিরকম আলোচনা করব? বিজ্ঞান ভিত্তিক। কিরকম করব? বিজ্ঞান ভিত্তিক। আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে গেলে কিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে? তত্ত্ব আর গবেষণার উপর। বুঝতে পারছো? আচরণবাদীরা কি বলছে? কিসের উপর গুরুত্ব দেবো? তত্ত্ব আর গবেষণার উপরে। এবারে গুরুত্ব দেবো কাদের উপর গুরুত্ব দেবো? বলছে আচরণ মানে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করব। কিসের নিয়ে আলোচনা করব? রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গ কারা? নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, রাহুল গান্ধী। এদের আচরণ নিয়ে, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করে। তাহলে আচরণবাদ কি করে? রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করে। আজ কিরকম আলোচনাটা কিরকম করবে? বিজ্ঞান ভিত্তিক। কিরকম করবে? কাদের উপর বেশি গুরুত্ব দেবে? তত্ত্ব আর গবেষণার উপর। ফ্যাক্ট নিয়ে কথা বলবে। ক্লিয়ার হচ্ছে? তো আচরণবাদ এসে কাকে গুরুত্ব দিল না? মূল্যবোধকে। ভালো করে বুঝে নাও, আচরণবাদ এসে কাকে গুরুত্ব দিল না? মূল্যমান নিরপেক্ষতা। মানে আচরণবাদী আলোচনায় বলছে কোনো ন্যায় অন্যায় ভালো মন্দ এইসব কিছু থাকবে না। বুঝতে পেরেছো? তখনই তো আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়াম। ঠিক আছে? কাকে বলা হয়? চার্লস মেরিয়াম, ইউলাও, রবার্ট ডাল, এরা। এরপরে এলো পোস্ট বিহেভিয়ারাল। কি এলো? মানে উত্তর আচরণবাদ। কি এলো? উত্তর আচরণবাদ। এটা 5 মার্কসের জন্য কোশ্চেন আছে। উত্তর আচরণবাদ কি জিনিস? দেখছে এইবার 1960 এলো। কত দশক? 1960-এর। 1960-এর দশকে আচরণবাদী দেখছে আচরণবাদ তো আর কেউ মানছে না, মানে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করব অথচ মূল্যবোধ থাকবে না। তাহলে কি করে হয়? কারণ তুমি একটা ভোটের তুমি একটা বলতে চাইছো কে জিতবে, কে জিতবে কারুর কাছে জানতে চাইছো, সে তো মানে সত্যি কথাটা বলতে পারছে কি পারছে না, তার পারিপার্শ্বিক অবস্থা কিরকম, গরিব আছে না বড়লোক আছে, কার কি সুবিধা, এই সুবিধা অসুবিধাগুলো তো দেখতে হবে। রাজনীতিতে তো আমরা দেখি এগুলো। তাহলে এইগুলো বাদ দিয়ে কি করে আলোচনা হবে রাষ্ট্রবিজ্ঞানের? সেই জন্য রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে কি করলো? বলছে না, ডেভিড স্টোন এসে বলছে উত্তর আচরণবাদ নিয়ে এলো। উত্তর আচরণবাদ বলছে না, এবার মূল্যবোধকে যুক্ত করতে হবে। কি করতে হবে? একেই বলা হয় পোস্ট বিহেভিয়ারাল। বোঝাতে পারছি? অসুবিধা আছে? তাহলে আচরণবাদ, উত্তর আচরণবাদ বোঝা গেল। সাবেকি বুঝতে পারলাম। এরপরে চলে এলো মার্কসিস্ট। এরপরে আর একটা অ্যাপ্রোচ কি আছে? মার্কসিস্ট। তো তিনটেই অ্যাপ্রোচ আছে। প্রথম চ্যাপ্টারে কটা অ্যাপ্রোচ আছে? অ্যাপ্রোচকে আমরা কি বলি? দৃষ্টিভঙ্গি। কটা দৃষ্টিভঙ্গি? তিনটে। একটা হচ্ছে সাবেকি, 2 আচরণবাদী, বিহেভিয়ারাল মানে কি আচরণবাদী, আর মার্কসিস্ট। মার্কসিস্ট মানে মার্কসীয় দৃষ্টিভঙ্গি। তোমরা 11-12 পড়েছো মার্কসীয় দৃষ্টিভঙ্গি, মার্ক্সবাদ। মার্ক্সবাদকে বুঝতে গেলে আমাদের কাকে বুঝতে হবে? উদারনীতিবাদকে। উদারনীতিবাদকে কে নিয়ে আসে? জন লক, টু ট্রিটিসাইজ অফ গভর্নমেন্ট, 1690। জন লক ফার্স্টে ব্রিটিশ তাত্ত্বিক জন লক এসে, তার আগে গোটা ইউরোপ কি ছিল? রাজতন্ত্র। গোটা ইউরোপ। আগে আমাদের দেশে কারা শাসন করতো? সরকার। কারা? রাজারা। তাহলে রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র থেকে হঠাৎ করে ইউরোপে প্রথম হয়েছিল। ইউরোপে জন লক এসে বলছে
রাজাই সবকিছু নির্ধারণ করবে এটা হবে না। বলছে রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হয়েছে, বলছে দুটো চুক্তি করেছে মানুষ। একটা, নিজেদের মধ্যে চুক্তি করে একজনকে সার্বভৌম ক্ষমতা দিয়েছে, আর একটা যে সার্বভৌম ক্ষমতা যাকে দিয়েছে তার সাথে চুক্তি করেছে যে তুমি যদি আমাদের জীবন সম্পত্তি স্বাধীনতা রক্ষা করতে না পারো তাহলে তোমাকে কি করব, সরিয়ে অন্য কাউকে বসাবো। শুভেন্দু অধিকারী যদি আমাদের 3,000 টাকা করে লক্ষ্যে অন্নপূর্ণা ভান্ডার না দেয়, মায়েরা কি করবে, সরিয়ে অন্য কাউকে বসাবে। এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় গণতন্ত্র। এটাকে কি বলা হয়? আর জন লক এসে বলছে উদার নীতিবাদ, উদারনৈতিক গণতন্ত্রের ধারণা দেয় জন লক এসে প্রথম। কত সাল? 1690। তাহলে 1690, 1688তেই ইউরোপে গৌরবময় বিপ্লব হয় ইংল্যান্ডে, রাজতন্ত্র থেকে শিফট হলো গণতন্ত্রের। ইতিহাস তো তোমরা পড়েছো, কিন্তু এইভাবে পড়নি। ভালো করে বোঝো, এতদিন ইউরোপে কি চলছিল, ইউরোপে রাজতন্ত্র চলছিল, রাজারা পাওয়ারফুল। কিন্তু কেউ, রাজারা যখন পাওয়ারফুল, কেউ কি চাইবে রাজার আন্দোলন কেউ করতে পারবে? তোমরা একা যে কেউ করতে পারবে? পাড়ায় একটা পার্টির লিডার আছে, টিএমসি যখন লিডার বলেছিল, কেউ কোনো কথা বলতে পারতো? ভয়ই তো কথা বলতে পারতো না, তাহলেই মারধর হবে। তাহলে রাজার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে কিরকম টেম্পারমেন্ট চাই, বুঝতে পেরেছো? তো জন লক এসে যখন মানে এইসব ধারণা দিল, তখন মানুষের মধ্যে কি সৃষ্টি হলো, মানুষের মধ্যে একটা, হ্যাঁ, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস কে হতে পারে? জনগণ। জনগণই ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে। আর সরকার যদি জনগণের জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা করতে না পারে, তাহলে জনগণকে কি করব, অপসারণ করে আবার নতুন কাউকে বসাবো। এটা কার হাতে পাওয়ারটা থেকে গেল? জনগণের হাতে। কার হাতে পাওয়ার থেকে গেল? জনগণ। জনগণ চাইলে সরকারকে বসাবে, জনগণ চাইলে সরকারকে। এটাই হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। এবার উদারনৈতিক গণতন্ত্র, উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? তাহলে ব্যক্তি স্বাধীনতা কাদেরকে বেশি সাপোর্ট করে? উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতা। ব্যক্তির ইন্ডিভিজুয়ালি স্বাধীনতা আছে। ভালো করে বোঝো, যখনই উদারনীতিবাদ ইউরোপে পুরোপুরি চলে এলো, তখনই ইউরোপে আর একটা তত্ত্ব এলো, পুঁজিবাদ। উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা থাকবে না, আমি ধরো পয়সা আছে আমার, আমি আরো বড় লোক, আরো বড় লোক, আরো ধনী, আরো ধনী হই। উদারনীতিবাদী কান্ট্রিগুলো কারা? আমেরিকা, ব্রিটেন, এরা। তো এদের কি হচ্ছে, এরা উদারনীতিবাদকে সাপোর্ট করে, সঙ্গে পুঁজিবাদকে, ক্যাপিটালিস্ট। পুঁজিবাদকে সাপোর্ট করে সব কি হচ্ছে, রাষ্ট্র কারা চালাচ্ছে? সব পুঁজিপতিরা। হলো উদারনীতিবাদের অপোজিটে 1800 সালের পরে এলো, উদারনীতিবাদের অপোজিটে এলো মার্ক্সবাদ। কে এলো? মার্ক্সবাদ। উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতা বেশি, ক্যাপিটালিস্ট। পুঁজিবাদ যখনই চলে এলো, তখন ব্যবসায়ী আর শ্রমিকের মধ্যে কোনো ব্যারিয়ার থাকলো না। তখন ব্যবসায়ীরা যখন শ্রমিকদের কাজে নেবে, এইভাবে পুঁজিবাদ এসেছিল। কিন্তু দেখা গেল ইউরোপে যন্ত্রের আবিষ্কার হয়ে গেল। কিসের আবিষ্কার? যখনই যন্ত্রের আবিষ্কার হলো, তখন শ্রমিকদের সবাই কি করতে লাগলো? কাজ ছাঁটাই। যারা পুঁজিপতি তারা কি করবে? একটা যন্ত্র কিনবে না 100টা শ্রমিক নিয়োগ করবে? একটা যন্ত্র, যন্ত্রের প্রোডাকশন বেশি। তো তখন কি হয়ে গেল, দেখা গেল পুঁজিবাদের ধারণায় শ্রমিকদের কাজ আস্তে আস্তে কি হচ্ছে, চলে যাচ্ছে। তখনই 1800 সালের পরে 1818-তে কে জন্ম হয়? কার্ল মার্কস। 1818-তে 1818 জার্মানিতে কার জন্ম হয়? কার্ল মার্কসের। ঠিক আছে, এই কার্ল মার্কসের জন্মের ফলেই কার্ল মার্কস এসে দেখলো যে শ্রমিক, গরিবরা আরো গরিব হচ্ছে, আর ব্যক্তি স্বাধীনতা থাকার ফলে বড় লোকরা, ধনী ব্যক্তিরা আরো ধনী হচ্ছে। তখন মার্কসিস্ট থিওরি নিয়ে এলো। মার্কসের থিওরিতে পুঁজিবাদীদের কি বলা হয়? বুর্জোয়া। কি বলা হয়? আর শ্রমিকদের কি বলা হয়? প্রোলেতারিয়েত। কি বলা হয়? বোঝাতে পারছি? তাহলে আমরা কিন্তু মার্কসিস্ট থিওরি করছি। মার্কস এসে দেখলো শ্রমিকদের কাজ চলে যাচ্ছে, দিয়ে বলো না, ইউরোপে সরকারের উপরে, মানে একটা দেশ কে চালাচ্ছে? পুঁজিবাদীরা। একটা দেশ কারা চালাচ্ছে? পুঁজিপতিরা। মার্কস এসে বলছে সর্বহারা শ্রেণী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটা দেশে 100 জনের মধ্যে কজন বড় লোক, কজন ধনী? 5 জন বা 10 জন, বাকি 90 জন কি? গরিব। তো 90 জনকে শাসন কারা করছে? 10 জন মিলে। তাহলে যদি 90 জন মিলে আন্দোলন শুরু করে, তাহলে 10 জন টিকে থাকতে পারবে? তখন মার্কস এসে ধারণা দিল। মার্কস বলছে মানুষ সহ্যের বাঁধ ভেঙে যাবে। এক সময় মানুষ এসে কি করবে, শোষিত হতে 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 শ্রমিক শ্রেণীর সহ্যের বাঁধ ভেঙে যাবে। তখনই সবাই মিলে কি করবে? বিপ্লব করবে। বিপ্লব করে প্রাইভেট প্রপার্টি সব ধ্বংস করে দেবে। যখনই প্রাইভেট প্রপার্টি ধ্বংস হয়ে যাবে, তখন আম্বানি, আদানি থেকে বড় বড় যত ধনী ব্যক্তিরা আছে, সবার প্রাইভেট প্রপার্টি ধ্বংস করে দিলে বেঁচে থাকবে কি? সাধারণ মানুষ। সবাই সেম, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয়ে যাবে। তখনই সেটাকে বলা হয় সমাজতন্ত্র। কি প্রতিষ্ঠা হবে? তাহলে উদারনীতিবাদের অপোজিটে মতবাদ কি? মার্ক্সবাদ। আর মার্ক্সবাদ কি চায়? সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কি চায়? বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে? তাহলে উদারনীতিবাদ এর অপোজিট। তাহলে কত সালে? 1700 সালের মধ্যে মোটামুটি উদারনীতিবাদ এসেছিল, দিয়েই 1800
1900 সালের মধ্যেই কি চলে এলো, ওই 1800 থেকে 1900 এই সালের মধ্যে কি চলে এলো, মার্ক্সবাদ। গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে বিভক্ত, একটা উদারনীতিবাদ, একটা মার্ক্সবাদ। বুঝতে পারছি কি উদারনীতিবাদ কাদেরকে সাপোর্ট করে? ব্যক্তি স্বাধীনতা, পুঁজিবাদকে সাপোর্ট করে। আর মার্ক্সবাদ কাদেরকে সাপোর্ট করে? সর্বহারা শ্রেণী এক না একতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। মার্ক্সবাদ বলছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। বুঝতে পেরে কথাটা কি বলছি? তাহলে মার্ক্সের জন্য এই মার্ক্সবাদের থিওরি আসার পরেই এই এত ইউনিয়ন তৈরি হয়েছে। এই যে শ্রমিক ইউনিয়ন, টোটো ইউনিয়ন, এই ইউনিয়ন এত আন্দোলন করছে। মার্ক্সবাদ আসার পরেই শ্রমিকরা বলছে যে কারখানায় যা ইচ্ছা তাই করতে পারবে না, আমাদের প্রাপ্য মজুরি দিতে হবে, নাহলে কারখানাই বন্ধ থাকবে। এই থিওরিটা আসলো কোত্থেকে? মার্ক্স আসার পর থেকে। নাহলে কেউ আন্দোলন করতে পারতো না, মালিকরা যা দিত সেটাতেই কাজ করতে হতো, সব বেকার খাটাতো। বুঝতে পারছো কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের ইন্টারেস্ট এখানে আছে? রাষ্ট্রবিজ্ঞানকে বুঝতে হলে এইভাবে বোঝো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? অসুবিধা আছে? তাহলে বুঝতে পারলে মার্ক্সবাদ। উদারনীতিবাদও তো বুঝে গেলে, পরে সিলেবাসে আছে, আর বোঝাতে হবে না আমাকে। তাহলে কি হয়ে গেল এখানে? তাহলে প্রথম ভালো করে বোঝো, প্রথম মিনিং অফ পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্ব। আমি কালকে একটা ভিডিও ছেড়ে দিয়েছি অলরেডি রাজনৈতিক তত্ত্ব বোঝানোর জন্য। রাজনৈতিক তত্ত্বগুলো কি করে? একদিকে প্রতিটা রাজনৈতিক তত্ত্ব ব্যক্তিকে কতটা স্বাধীনতা দেওয়া হবে আর রাষ্ট্রকে কতটা ক্ষমতা দেওয়া হবে। যে তত্ত্বে রাষ্ট্রের ক্ষমতা বেশি সেখানে ব্যক্তির স্বাধীনতা কম, আর যেখানে ব্যক্তির স্বাধীনতা বেশি সেখানে রাষ্ট্রের ক্ষমতা কম। বুঝতে পারছি? তাহলে রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্বের পরে আমরা কি বলবো? ডিফারেন্ট। ডিফারেন্ট কি? অ্যাপ্রোচ। কটা অ্যাপ্রোচ আছে? তিনটে। কি কি? সাবেকি, ট্র্যাডিশনাল মানে সাবেকি বা সনাতনী। দুই বিহেভিয়ারাল, বিহেভিয়ারাল মানে আচরণবাদ বা আচরণবাদী তত্ত্ব। হয়ে গেল তিন। তিন হচ্ছে মার্কসিস্ট, মার্ক্সবাদ। বোঝাতে পারলাম তিনটে? তাহলে তিনটের মধ্যে তোমাদের আগের বারে যেটা চলে এসছে সেটা বাদ দিয়ে বাদ বাকিটা কি হয়ে গেল? সাজেশন। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? তাহলে পারা যাবে? দুটো মুখস্থ করতে পারবে তো? একটা বাদ গেলে দুটো মুখস্থ করা যাবে তো? না বেশি হয়েছে? দুটোর মধ্যে একটা পড়বে 10 নম্বরে। অসুবিধা আছে? তাহলে কি হয়ে গেল? প্রথম অধ্যায় হয়ে গেল তো? প্রথম অধ্যায় বুঝতে পারলে? এইবারে দাঁড়িয়ে এসো, এবারে এসো 2 নম্বর, কনসেপ্ট অফ সোভারেনিটি। কনসেপ্ট অফ সোভারেনিটি। সোভারেনিটি মানে হচ্ছে সার্বভৌমিকতা। সোভারেনিটি মানে কি? সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা, সোভারেনিটি। এই সার্বভৌমিকতার জনককে? সার্বভৌমিকতার জনক হচ্ছে জিন বোদিন, যা বোদা, যা বোদা, যা বোদা। সার্বভৌমিকতা কাকে বলে? বলছে সোভারেনিটি সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট ওভার সিটিজেন্স এন্ড সাবজেক্টস আন্ডারস্টুড বাই ল। বলছে সোভারেনিটি সুপ্রিম পাওয়ার মানে চরম ক্ষমতা। সোভারেনিটি চরম, সার্বভৌমিকতা হলো চরম ক্ষমতা, চরম ও চূড়ান্ত ক্ষমতা। কার? রাষ্ট্রের। কার? রাষ্ট্রের। যা প্রজাদের ওপর প্রযুক্ত হয়। কিসের ওপর? প্রজাদের ওপর। চরম ক্ষমতা, যা আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত, যা আন্ডারস্টুড বাই ল, আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত। বুঝতে পারছি? অসুবিধা আছে? সার্বভৌমিকতা রাষ্ট্রের, ধরো ভারত, ভারত সার্বভৌম। সার্বভৌমিকতা দু টাইপের হয়, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক মানে সার্বভৌমিকতা, বাহ্যিক মানে কি? বাইরের কোন শক্তি চাইলে ভারতকে আক্রমণ করতে বা নিয়ন্ত্রণ করতে পারবে না। ভারত সার্বভৌম দেশ, স্বাধীন হয়ে গেছে 1947 সালে স্বাধীন। সার্বভৌম দেশকে বাইরের যত শক্তিশালী দেশ হোক সে কখনো কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ, ভারতের মধ্যে কোন শক্তি ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে ভারতে থেকে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তার মানে দুদিক থেকেই দেশ কি হয়ে গেল? স্বাধীন। একেই বলা হচ্ছে কি? সার্বভৌম। সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। বুঝতে পেরেছো? আবারও বোঝো, সার্বভৌম ক্ষমতা কি? রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা, অ্যাবসুলুট পাওয়ার। সেটা কি করে? বাহ্যিক দিক থেকেও স্বাধীন, বাইরের দিক থেকেও কেউ চাইলে, চীন আমেরিকা চাইলে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে, আমরা যেহেতু সার্বভৌম। কিন্তু আবার ভাবো 1947 আগে আমরা সার্বভৌম ছিলাম? 1947 সালে আমাদের কে নিয়ন্ত্রণ করতো? ব্রিটিশরা। কারা নিয়ন্ত্রণ করতো? ব্রিটিশরা। তাহলে আমাদের সার্বভৌম ক্ষমতা তখন ছিল না। কিন্তু 1947-এর পরে রাষ্ট্রের, ভারতের কি হয়েছে? সার্বভৌম ক্ষমতা হয়েছে। এর ফলে কেউ ভারতকে নিয়ন্ত্রণ করতে আর পারবে না। তাহলে ক্ষমতাটা বুঝতে পেরেছো? চরম এবং চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, চরম এবং চূড়ান্ত ক্ষমতা। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? এইবারে ভাবো, সার্বভৌম ক্ষমতা বাহ্যিক আর অভ্যন্তরীণ হয়ে গেল। এইবারে সার্বভৌম ক্ষমতা দুটো তাত্ত্বিক আছে, দুটো তত্ত্ব আছে তোমাদের, মেনলি তিনটে তত্ত্ব। একটা হচ্ছে বলছে সার্বভৌম ক্ষমতা কি বলছে? মনিস্টিক আর পূর্ব, তোমাদের দুটো তত্ত্ব আছে, মনিস্টিক আর পূর্বরাষ্ট্রিক। মনিস্টিক মানে হচ্ছে একত্ববাদী তাত্ত্বিক।
কি বলছে? একত্ববাদী। আর প্লুরালিস্টিক মানে প্লুরাল মানে কি, বহুত্ববাদ। তাহলে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব। তোমাদের সার্বভৌমিকতার কি তত্ত্ব আসবে? এই দুটোর মধ্যে একটা আসবে। কি তত্ত্ব? একত্ববাদী, বহুত্ববাদী। একত্ববাদীরা কি বলেছে দেখো, একত্ববাদ, এটা হচ্ছে একত্ববাদ, আর এটা কি? বহুত্ববাদ। বহুত্ববাদ। দেখো একত্ববাদীরা কি বলেছে? মনিস্টিক থিওরি। একত্ববাদীরা বলছে সার্বভৌম ক্ষমতা শুধু রাষ্ট্রেরই ক্ষমতা। শুধু কার ক্ষমতা? রাষ্ট্রই চরম, রাষ্ট্রই চূড়ান্ত, রাষ্ট্রই অবিভাজ্য ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতা কাউকে ভাগ করে দেওয়া যাবে না, অহস্তান্তরযোগ্য, কাউকে হস্তান্তর করা যাবে না। এটা কার ক্ষমতা? রাষ্ট্রেরই ক্ষমতা। রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস, আর ব্যবহার করবে খালি রাষ্ট্রই। এটা কারা বলছে? একত্ববাদী। বুঝতে পেরেছ? এবার বহুত্ববাদীরা। একত্ববাদী তাত্ত্বিক কায় জন অস্টিন, জাবোদা, জন অস্টিন, এরা হচ্ছে একত্ববাদী তত্ত্ব। এবার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদীরা এলো। কারা এলো? বহুত্ববাদীরা। বহুত্ববাদীরা এসে বলছে, কি বলছো, রাষ্ট্রই চরম ক্ষমতা। আচ্ছা, যখন রাষ্ট্র ছিল না, তাহলে সার্বভৌম ক্ষমতা কারা ব্যবহার করত? যখন রাষ্ট্র ছিল না, রাষ্ট্র কবে তৈরি হলো? 1648 ওয়েস্টফেলিয়া চুক্তির পরে। ইতিহাসে আমরা পড়েছি, ইউরোপের হিস্ট্রিতে জাতি রাষ্ট্র গঠন হওয়া শুরু হয়েছে কবে? 1648। আজকে কত? 2026। তাহলে এই 500 বছর আগে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তার আগে রাষ্ট্র যখন ছিল না, তখন সার্বভৌম ক্ষমতা কারা ব্যবহার করত? কারা কোশ্চেন করছে? বহুত্ববাদীরা। তাহলে বহুত্ববাদীরা কিভাবে এলো? একত্ববাদের বিরুদ্ধ মতবাদ। একত্ববাদের যেমন সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ বিহেভিয়ারাল আচরণবাদী এলো, তেমনি একত্ববাদী কিন্তু তত্ত্বটা কি? সার্বভৌমিকতা। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের বিরুদ্ধে মতবাদ হিসেবে কার উত্থান হলো? বহুত্ববাদ। বহুত্ববাদীরা কি বলছে? বলছে সার্বভৌম ক্ষমতা যখন রাষ্ট্র ছিল না, তখন সার্বভৌম ক্ষমতা কে ব্যবহার করে? আচ্ছা, তোমরা এখন কলেজে পড়ছো, কলেজে সার্বভৌম ক্ষমতা কে ব্যবহার করে? প্রিন্সিপাল। স্কুলে কে ব্যবহার করতো? হেড স্যার। তুমি থানায় রিপোর্ট লেখাতে যাবে, বড়বাবু। তাহলে বিভিন্ন আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, সবাই বলছে, বহুত্ববাদীরা বলছে রাষ্ট্র তো আছেই, রাষ্ট্র ছাড়াও সার্বভৌম ক্ষমতা অন্যান্য আরো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারাও ব্যবহার করে। বোঝাতে পারছি? মনে হচ্ছে বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? সার্বভৌম ক্ষমতা একত্ববাদীরা কি বলছে? শুধু কে ব্যবহার করে? রাষ্ট্র। রাষ্ট্রই সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে, আর কেউ না। রাষ্ট্রের একাধিপত্য। ক্লিয়ার? আর বহুত্ববাদীরা কি বলছে? না, রাষ্ট্র যখন ছিল না, তাহলে কে সার্বভৌম ক্ষমতা ব্যবহার করতো? রাষ্ট্র ছাড়া সমাজে আরো যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, তারা সবাই সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে। বোঝাতে পারছি? অসুবিধা আছে? তাহলে একত্ববাদ আর বহুত্ববাদের মধ্যে আগের বারে যেটা পড়ে গেছে সেটা বাদ দিয়ে 10 নম্বরে সাজেশন হয়ে গেল। আর বাকিটা কত নম্বর আসবে? 5 নম্বরে। এই সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, সার্বভৌমিকতার একত্ববাদী আর বহুত্ববাদী বুঝতে পেরেছো? মনিস্টিক আর প্লুরালিস্টিক। অসুবিধা আছে? সোভারেনিটি বুঝতে পারলে? সার্বভৌমিকতা রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। অসুবিধা আছে? তাহলে ক নম্বর চ্যাপ্টার হলো? 2 নম্বর। এবারে আসো 3 নম্বর। রাইটস। রাইটস মানে কি? অধিকার। লিবার্টি স্বাধীনতা, অ্যান্ড ইকুয়ালিটি সাম্য। ইকুয়ালিটি মানে কি? ইকুয়াল মানে কি? সাম্য। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? অধিকার, স্বাধীনতা, সাম্য। তার কি পড়বো? মিনিং অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ, আন্তঃসম্পর্ক। কি পড়বো? আন্তঃসম্পর্ক। দেখা যাক কি আছে এই চ্যাপ্টারে। এবার বলো অধিকার। অধিকার আমরা কাকে বলি? অধিকার, অধিকার হচ্ছে, ভালো করে বোঝো, আমরা জীবন অতিবাহিত করার জন্য রাষ্ট্র যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের দেয়, সেগুলো হচ্ছে আমাদের কি? অধিকার। যেগুলো একদম খুব এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, যেমন জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এগুলোকে আমরা কি বলছি? অধিকার। ভোটদানে রাজনৈতিক অধিকার। তাহলে অধিকার বুঝতে পেরেছো কথাটা কি বললাম? সঠিকভাবে আমরা স্বাধীনভাবে চলাচল করার জন্য, স্বাধীনভাবে রাষ্ট্রের মধ্যে থেকে চলাফেরা করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাই রাষ্ট্র প্রদত্ত, সেগুলো কি আমরা কি বলছি? অধিকার। ঠিক আছে? অধিকার, সামাজিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, অর্থনৈতিক অধিকার আছে, সমস্ত রকম সাংস্কৃতিক অধিকার আছে, সব অধিকারগুলো আমরা পাই। তাহলে অধিকার বুঝতে পারলে। আর একটা কি? লিবার্টি। লিবার্টি কাকে বলবো? স্বাধীনতা।
স্বাধীনতা কাকে বলবো আমরা? বলছে স্বাধীনতা হচ্ছে এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। ভালো করে বোঝো, স্বাধীনতা মানে আমরা কি জানি? তোমরা কি জানো? বাড়িতে আমরা স্বাধীন হতে পারছি না, এখনো বাবা মা আমাদের বলেই যাচ্ছে রাত্রেবেলা একটু বেরোবো, বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, মুভি দেখতে যাবো, এইগুলোতে বাবা মা বাধা দিচ্ছে। আমরা পরাধীন। কাদের অধীনে আছি? বাবা মায়ের অধীনে আছি। তাহলে আমরা ঠিক এখনো পরাধীন রয়েছি। এটা নিয়ে তোমাদের অবজেকশন, অনেকেরই অবজেকশন আছে। দূর, স্বাধীন হব কবে? এই এই দাদাদের দেখি, দিদিদের দেখি, এরা কত স্বাধীন, এরা যখন ইচ্ছা ঘুরতে চলে গেল, এদের লাইফটা কত ভালো। এটাই মনে হয়। যখন বাবা মা বলা ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে স্বাধীনতা, অ্যাকচুয়ালি স্বাধীনতাটা কত মানে কিরকম ব্যাপার হয়ে গেছে। এবার বোঝাই, লাইনে আসি। স্বাধীনতা, তার তোমরা কি চাইছো? যে কোনো বাধা নিষেধ থাকবে না। স্বাধীনতা মানে কি? কোনো বাধা নিষেধ থাকবে না, এটাই তোমরা জানো। কিন্তু বলছে বাধা নিষেধ যদি না থাকে, তোমরা এখন কোথায় এসছো? আজ স্কুলে যাও, স্কুলে গেছো, স্কুলে বলছো স্বাধীনতা মানে আমরা স্বাধীন, কোনো বাধা নিষেধ থাকবে না। থাকবে না। ক্লাসে ঢুকলে, ক্লাসে কটা টেবিল আছে? 10টা টেবিল আছে। কতজন বসবে? একটা টেবিলে 5 জন করে বসবে, 50 জন। তোমাদের স্কুলে 50 জন আছে। এবারে তোমরা গেলে স্কুলে, স্কুলে যে তুমি বললে আমি স্বাধীন, দিয়ে তুমি বেঞ্চে বসলে, বেঞ্চে বসে পাশে একটা বিরাট রাউডি একটা ছেলে আছে, ডেঞ্জারাস ছেলে, ও আসলো, দেখবে বেঞ্চে শুয়ে রয়েছে, বলছে আমিও তো স্বাধীন। এবার তুমি কোথায় জায়গাটা পাবে? একটা বেঞ্চে তো 5 জন বসবো, ও একটা বেঞ্চে শুয়ে বলছে আমি শুয়ে থাকবো, শুয়ে শুয়ে ক্লাস করবো, আমি স্বাধীন, আমি কেউ কিছু বলতে পারবো না। বাধা নেই তো, কেউ তো বাধা দেওয়ার নাই। তাহলে স্বাধীনতা ওটাকে বলছে না, ওটা কি হয়ে গেল? স্বেচ্ছাচারিতা। মানে তুমি এমন ভাবে স্বাধীনতাটা ভোগ করবে যাতে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না হয়। কিন্তু ওই ছেলেটা যে এমন ভাবে স্বাধীনতা ভোগ করছে, তোমার স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। তাহলে নিয়মানুগ বাধা নিষেধ দরকার, নিয়মানুগ বাধা নিষেধ দরকার। বুঝতে পারছো? সেই জন্য বলছে স্বাধীনতা নয় ওটা, ওটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। সেই জন্য স্বাধীনতা কাকে বলবো? স্বাধীনতা হলো এমন একটা মুক্ত পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারবে। মানে আমি স্বাধীন, মানে আমি এই দেশে আমার যে গুণাবলী আছে, আমি ডান্সার হতে চাই, পারবো। আমি ভালো পড়াশোনা 90%, 98% নাম্বার পেয়েছি, আমি জেভিয়ার্সে পড়বো, আমাকে ভর্তি নিতে হবে। ওই জায়গায় তুমি স্বাধীন। তুমি ভালো গান করো, তুমি সুযোগ পাবে, তোমাকে গান করার সুযোগ দিতে হবে। সেই জায়গায় তুমি স্বাধীনতা। বুঝতে পেরেছো? পরাধীন কোনটাকে বলা হয়? ইংরেজরা যেটা আমাদের ওপর করতো। আমরা ট্রেনে চড়ার স্বাধীনতা পেতাম না। ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় চড়ার মতো যতই পয়সা থাকুক, পাবেই না চান্স। তুমি মেয়েরা শিক্ষার অধিকারী পেত না, যতই থাক, ভারতীয়দের জন্য আলাদা স্কুল কলেজ, এইগুলোকে বলে পরাধীন। বুঝতে পেরেছো? তাহলে স্বাধীনতা বোঝাতে পারলাম। এবার সাম্য আসো। স্বাধীনতার পরে কি আছে? ইকুয়ালিটি। সাম্য কি? সাম্য, সাম্য মানে সবাই সমান। বাবা পুজোর সময়, তোমরা 2 বোন, বাবা পুজোর সময় ড্রেস কিনে দিয়েছে, একজনকে দিয়েছে একজনকে দেয়নি, তাহলে বাবা কি করলো? বৈষম্য করলো। কি করলো? বা ভাইকে দেখছো ছেলেদের প্রতি একটু বেশি গুরুত্ব দেয়, দিয়ে ভাইকে ড্রেস দিয়েছে, তোমাকে দিলই না। ভাইকে 5 দিনে 5টা ড্রেস দিয়েছে, তোমাকে একটাই ড্রেস দিয়েছে, তাহলে কি হয়ে গেল? তোমার সাথে বৈষম্য হলো। তাহলে সাম্য হলো না। ইকুয়াল ব্যাপারটা হলো, ইকুয়ালিটি হলো না। তাহলে ইকুয়াল মানে এইবারে তো এটাই হলো, এটা হলো। কিন্তু ইকুয়ালিটিকে সমাজের পার্সপেক্টিভে কিভাবে জানবো? বলছে সাম্য বলতে রাষ্ট্র যে সমস্ত অধিকারগুলো আমাদের দিচ্ছে, রাষ্ট্র যে সমস্ত অধিকার বা সুযোগ সুবিধাগুলো আমাদের দিচ্ছে, সেটা যেন সবাই সমানভাবে পায়। সেটা যেন, শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে 3,000 টাকা, যে ক্রাইটেরিয়া রেখেছে যে যারা গরিব তারা পাবে, গরিব সবাই পাবে না। এ আমাদের বিজেপি সাপোর্টার, এই গরিব, একে দেব, আর এ টিএমসি সাপোর্টার ছিল, একে দেব না। মানে গরিব কিন্তু টিএমসি সাপোর্টার, একে দেব না, এরকম করতে পারবে? যখনই করবে সেটা হবে বৈষম্য। বোঝাতে পারলাম? রাষ্ট্র সবার জন্য সেম, রাষ্ট্র যে সমস্ত অধিকারগুলো দিচ্ছে সেগুলো কিভাবে ব্যবহার করবো? আমরা সমানভাবে। তাহলেই সাম্য প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? সাম্য। অসুবিধা আছে? এইবার বলছে, কেউ কেউ বলছে, এ দেখো ইন্টার রিলেশনশিপটা কার মধ্যে আছে? লিবার্টি আর ইকুয়ালিটি। এখানে মেন কোশ্চেন বড় আসলে কি আছে? স্বাধীনতা ও সাম্যের আন্তঃসম্পর্ক কি আছে? স্বাধীনতা ও সাম্যের। দেখো, যেখানে স্বাধীনতা থাকবে না সেখানে সাম্যও থাকবে না। স্বাধীনতা ছাড়া, অনেকে বলেছে কি স্বাধীনতা ছাড়া সাম্য অর্থহীন, স্বাধীনতা ছাড়া সাম্য অর্থহীন। একটা এক্সাম্পল দিই। তোমাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সাম্য নেই। স্বাধীনতা দিয়েছে মানে, এবার বোঝো, তোমাকে স্বাধীনতা দিয়ে দিল,
ফুল স্বাধীনতা আছে, তুমি যখন তখন যেখানে ইচ্ছা যা খুশি করতে পারবে। কিন্তু রাষ্ট্র কি করলো? তোমাকে অধিকার দিল না, যে অধিকারগুলো পাওয়ার কথা সেই অধিকার থেকে বঞ্চিত করে দিল। তাহলে তুমি সাম্য পাচ্ছ না, সাম্য না পেলে স্বাধীনতা কি? অর্থহীন। আবার তোমার সাম্য আছে অথচ স্বাধীনতা নেই। সাম্য মানে তুমি খোলা বেনা সব কিছু খাবার খেতে পারবে, সমস্ত অধিকার ভোগ করতে পারবে, কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি এই বাড়ির বাইরে বেরোতে পারবে না। স্বাধীনতা নয়, বাড়ির বাইরে বেরোতে পারবে না। তাহলে তুমি ওরকম সাম্য নিয়ে হবে নাকি? বোঝাতে পারছি কথাটা কি বললাম? তাহলে এই দুজনের মধ্যে কি হবে? স্বাধীনতা সাম্যের মধ্যে কি সম্পর্ক আমরা জানবো? ইন্টার রিলেশনশিপ, আন্তঃসম্পর্ক। এখান থেকে এই বড় কোশ্চেনটা আসে। এছাড়া 5 নম্বরের কোশ্চেন কি আসবে? অধিকার কি, কাকে বলে, ক প্রকারের অধিকার হয়, স্বাধীনতা কি, স্বাধীনতার প্রকারভেদ, সাম্য কি, সাম্যের প্রকার। এইসব কোশ্চেনগুলো আমরা পড়বো। অসুবিধা আছে? বোঝাতে পারছি? তাহলে 3 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এখান থেকে বড় কোশ্চেন কি আছে? সাম্য আর স্বাধীনতার আন্তঃসম্পর্ক। আর এছাড়াও আসে স্বাধীনতার রক্ষা কবচ। আমাদের স্বাধীনতা আমরা কখন ভোগ করতে পারবো? আমাদের রক্ষা কবচ কে? আমরা যে স্বাধীনতা ভোগ করি তার রক্ষা কবচটা কে বলো তো? 1 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট। আমাদের স্বাধীনতা কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা কোথায় যাব? কোর্টে যাব। আর একটা হচ্ছে সংবিধান। স্বাধীনতা রক্ষা কবচ কে? সংবিধান। সংবিধানে আইন লেখা আছে, আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলো লেখা আছে। স্বাধীনতার অধিকার কত নম্বর আর্টিকেল? 19 নম্বর আর্টিকেল। তৃতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 19 নম্বর আর্টিকেলে 19 থেকে 22 কি অধিকার দেওয়া আছে? স্বাধীনতার অধিকার। 19 নম্বরে 6টা স্বাধীনতা দেওয়া হয়েছে আমাদের, বুঝতে পেরেছো? রাইট টু ফ্রিডম 19-এ 6টা দেওয়া আছে, 6টা অধিকার স্বাধীনতার। একটা হচ্ছে ভারতে তুমি কথা বলার স্বাধীনতা পাবে, বাক স্বাধীনতা। 19-1 কি? বাক স্বাধীনতা। 19-2 বলছে তুমি জমায়েত হওয়ার স্বাধীনতা পাবে নিরস্ত্রভাবে। 19-3 তুমি সব জায়গায় সভা সমিতি বানাতে পারবে। 19-3। 4 19-4 বলা হচ্ছে সব ভারতের সর্বত্র যাতায়াত করতে পারবে। 19-6 কি বলা হয়েছে? তুমি যে কোনো বৃত্তি বা পেশা গ্রহণ করতে পারবে ভারতের যেখানে ইচ্ছা। আর একটা অধিকার ছিল সম্পত্তির অধিকার, সেটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, ওটাকে ফান্ডে বাদ দেওয়া হয়েছে, যে না সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার করলে অসুবিধা আছে। অসুবিধা আছে? তাহলে স্বাধীনতার অধিকারকে কে রক্ষা করেছে? সুপ্রিম কোর্ট। স্বাধীনতা রক্ষা কবচ কোনটা? সুপ্রিম কোর্ট। সংবিধান, বুঝতে পেরেছো? আমাদের আইন বিভাগ আইন তৈরি করে বিভিন্ন আমাদের স্বাধীনতা রক্ষা করার জন্যই, বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে রক্ষা কবচ এগুলো। তাহলে 3 নম্বর চ্যাপ্টার আমাদের হয়ে গেল। এইবারে আমরা আসি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে কি আছে? লিবারালিজম, উদারনীতিবাদ। লিবারালিজম মানে বোঝাতে হবে উদারনীতিবাদ। আর উদারনীতিবাদের জনককে? আদি জনক জন লক। জন লকের লেখা গ্রন্থটার নাম কি? ট্রু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট, 1690। জন লক এসে কি বললো? যে রাষ্ট্রীয় কর্তৃত্বকে কি করবে? ক্ষমতাকে কম করবে, আর ব্যক্তির স্বাধীনতাকে কি করবে? বাড়াবে। উদারনীতিবাদ কি করে? উদারনীতিবাদ ব্যক্তির স্বাধীনতার কথা বলে, বলেছো? উদারনৈতিক গণতন্ত্র। লিবারালিজম বুঝতে পেরেছো? কাদেরকে সাপোর্ট করে? পুঁজিবাদকে। বললাম তো আগেই উদারনীতিবাদ বলেছি। এরপরে নিও লিবারালিজম, নয়া উদারনীতিবাদ। আবার সেম উদারনীতিবাদ আর নয়া উদারনীতিবাদ কিছুই না, বিশাল কিছু পার্থক্য নেই। নয়া উদারনীতিবাদ মুক্তবাজার অর্থনীতির কথা বলে, গোটা বিশ্ব এক ছাদের তলায়। উদার 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 মানে কি? আমার আমার কাছে কেউ কিছু চাইছে, আমি দিয়ে দিচ্ছি, বলেছো? উদারতা, বুঝতে পারছো তো? তো উদারনীতিবাদীরা এরকম। উদারনীতিবাদী মানেই কিরকম? উদার মনোভাব থাকবে, ব্যক্তি স্বাধীনতা আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে, তোমার সে রাইটস আছে, বুঝতে পারছি? তাহলে উদারনীতিবাদ পড়বো আর নয়া উদারনীতিবাদ একই হবে। উদারনীতিবাদের কি পড়বো আমরা? বৈশিষ্ট্য। মেন বৈশিষ্ট্য কি? ব্যক্তি স্বাধীনতা। উদারনীতিবাদ কাদেরকে গুরুত্ব দেয়? ব্যক্তি স্বাধীনতা। আর কার ক্ষমতায় কমায়? রাষ্ট্রের। জনমতের ওপর বেশি, জনগণের সম্মতির ওপর গুরুত্ব আরোপ করে। উদারনীতিবাদ কাদের ওপর গুরুত্ব আরোপ করে? জনগণের সম্মতি। উদারনীতিবাদ জনকল্যাণকর রাষ্ট্রের কথা বলে। কিসের কথা বলে? জনকল্যাণকর রাষ্ট্র। এগুলো হচ্ছে উদারনীতিবাদের বৈশিষ্ট্য। অসুবিধা আছে? তাহলে পারা যাবে উদারনীতিবাদ। লিবারালিজম, ইউরোপের লিবারালিজম কত সালের পরে? মোটামুটি 1700 সাল। ওর পর থেকে উদারনীতিবাদ ছড়িয়ে গেল গোটা ইউরোপ, আমেরিকা। ওরা সব কিরকম দেশ? উদারনীতিবাদী। ওরা কিসের কথা বলে? ওরা পুঁজিবাদের কথা বলে, ক্যাপিটালিস্ট। অসুবিধা আছে? উদারনীতিবাদের পরে কি আসে? নয়া উদারনীতিবাদ। নয়া উদারনীতিবাদী জন রলস,
নয়া উদারনীতিবাদের ধারণা দেয়। অসুবিধা আছে? বেসিক ফিচার্স, তাহলে নয়া উদারনীতিবাদ 5 নম্বরে আছে। নয়া উদারনীতি কত নম্বরে? 5 নম্বরে। বড়তে আসলে এটা আছে, লিবারালিজম। ঠিক আছে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য ক্লিয়ার। তারপরে নয়া উদারনীতিবাদটা কত নম্বরে আছে? 5 নম্বরে। এইবারে চলে এসো 5 নম্বর। 5 নম্বর কি বলছে? থিওরিজ অফ স্টেট, রাষ্ট্রের তত্ত্ব। কিসের তত্ত্ব? রাষ্ট্রের তত্ত্ব। রাষ্ট্রের তত্ত্ব কি কি আছে? এক হচ্ছে আইডিয়ালিস্ট, মানে আদর্শবাদ বা ভাববাদ। কি বলা হয়? ভাববাদ। ভাববাদ, বা এটাকে আরেকটা কি বলা হয়? আদর্শবাদ। আর এটা কি বলা হয়? আদর্শবাদ। অসুবিধা আছে? আইডিয়ালিস্ট। আর লিবারাল মানে আবার উদারনীতিবাদ। উদারনীতিবাদের রাষ্ট্র সম্পর্কে কি বলেছে? আবার মার্কসিস্ট মানে আমরা জানি মার্ক্সবাদ, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদ। সেই একইভাবে পড়বো। মার্ক্সবাদ কাদের স্বার্থে লড়াই করে? সর্বহারা শ্রেণীর স্বার্থে। আর উদারনীতিবাদ পুঁজিবাদকে সাপোর্ট করে। দুটোই আলাদা মতাদর্শ, বিরোধী মতাদর্শ। ঠিক আছে। আর লাস্টে গান্ধীবাদ। গান্ধীবাদ আমরা জানি এক গালে চড় মারলে আরেক গালে পেতে দিতে হবে। গান্ধীগিরি তো আমরা দেখেইছি। তো গান্ধীর কি পড়বো আমরা? অহিংসা সত্যাগ্রহ। কিসের পড়বো? অহিংসা সত্যাগ্রহ। রাষ্ট্র সম্পর্কে গান্ধী কি বলেছে? বলছে রাষ্ট্রের দরকারই নেই, রাষ্ট্রর শ্রম প্রয়োজনই নেই। বুঝতে পারো, রাম রাজ্য প্রতিষ্ঠা করার কথা বলেছে। সেগুলো আমরা গান্ধীবাদে পড়বো। গান্ধী ছোটবেলা থেকে পড়ে আসছে, অসুবিধা কিছু নেই। তাহলে রাষ্ট্র সম্পর্কে মেনলি কার কথা পড়বো? ভাববাদ। ভাববাদটা কিরম তত্ত্ব জানো? আইডিয়ালিস্ট থিওরি। ভাববাদী তাত্ত্বিক হেগেল, কান্ট, এরা হচ্ছে ভাববাদী তাত্ত্বিক। এরা ভাববাদী মানেই সেই অ্যারিস্টটলের মতো বলেছে রাষ্ট্রকে গুরুত্ব দিয়েছে বেশি। ভাববাদী তত্ত্ব আবার কাকে বেশি গুরুত্ব দিয়েছে? রাষ্ট্রকে। বলছে রাষ্ট্রের মধ্যেই যে ব্যক্তি বসবাস করে, রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে। রাষ্ট্রই হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান, রাষ্ট্রই সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়নি। তাহলে ভাববাদ পড়তে গেলে আমরা বুঝে যাবো। বুঝতে পেরেছো কি বললাম? তার ভাববাদের পরে কি পড়বো? উদারনীতিবাদ, আগেই বলেছি উদারনীতিবাদ। তারপরে মার্কসিস্ট আগেই বলেছি, আর গান্ধীবাদ। এই চারটের মধ্যে আগের বারে যেটা চলে এসছে সেটা বাদ দিয়ে বাকি তিনটে পড়বো। কিন্তু একটা সুবিধা আছে, ভালো করে যাও। লিবারাল এখানে আছে একটা, আবার লিবারালিজম এখানেও আছে। তাই পড়লে আগে পিছু করে একটু পয়েন্টস আলাদা করলেই হয়ে যাবে। মার্ক্সবাদ এখানে আছে, মার্ক্সবাদ এখানেও আছে। মার্ক্সবাদী অ্যাপ্রোচ জানলে তো মার্ক্সবাদ রাষ্ট্র সম্পর্কে কি বলেছে জেনেই যাবো, লিখতে পারবো, সুবিধা হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? এইবারে 5 নম্বরই শেষ তো, 5টাই আছে সিলেবাস। তাহলে এবার টোটাল কটা কোশ্চেন হয় আমি বলে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানে দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে সবাই বিরাট কঠিন বলে, বাইরে তো মানে বিশাল ভয়ঙ্কর একটা ব্যাপার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এরকম আছে। আজকে কিরকম সিলেবাসটা শেষ করছি দেখো। এবার তোমরাই বলো, আমি পড়িয়েছি হচ্ছে মিনিং অফ পলিটিক্যাল থিওরি। এটা থেকে আমি জানি ম্যাক্সিমাম 5 নম্বরের কোশ্চেন আসে, মানে যদি দেয় ঠিক আছে 5 নম্বরের কোশ্চেন আসবে, 10 নম্বরের জন্য করতে হবে না। অবনমন যদি আসতো, কেন এখন অবনমন দেবে না। অবনমনের যে রাজনৈতিক তত্ত্ব ধীরে ধীরে কি হচ্ছে? অবনমনের দিকে রিসার্জেন্স, এই ব্যাপারটা থাকলে বড় কোশ্চেন হতো। কিন্তু এই রাজনৈতিক তত্ত্ব অর্থ প্রকৃতি আমি একটা বড় কোশ্চেন ধরলাম, রাজনৈতিক তত্ত্বের অর্থ প্রকৃতি হলো এক। এবার ডিফারেন্স অ্যাপ্রোচের একটা, বিহেভিয়ারাল দুটো, আর এটা তিনটে হয়ে গেল। বড় কোশ্চেন হিসাব করছি। তারপরে বলো কনসেপ্ট অফ সোভারেনিটি, একটা দুটো হলো। আচ্ছা, 3 নম্বর চ্যাপ্টার থেকে কি আসবে? লিবার্টি আর ইকুয়ালিটি এর মিনিং, ইন্টার রিলেশনশিপ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। স্বাধীনতা সাম্যের আন্তঃসম্পর্ক। এছাড়াও স্বাধীনতার রক্ষা কবচ আসতে পারে, কিন্তু অত বেশি গুরুত্ব 10 নম্বরে আসে না। বুঝতে পারলাম? খুব কম, রেয়ার দেয় হলো। এবার লিবারালিজম, উদারনীতিবাদের বৈশিষ্ট্য একটা। নয়া উদারনীতিবাদ তো 5-এ আছে বললাম। আচ্ছা, থিওরিজ অফ স্টেট 1, 2, 3, 4। এটা হচ্ছে হাইয়েস্ট প্রশ্ন 10 নম্বরের রাষ্ট্রবিজ্ঞানের। হাইয়েস্ট প্রশ্ন কটা গুণী? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা কোশ্চেন। আগের বারে 4টে চলে এসছে। আগের বারে 4টে চলে এলে এবার পড়ে থাকে কটা? তাহলে 8টা কোশ্চেন করলে আমার গোটা 6 মাসে যদি 8টা কোশ্চেন করি, দুটো 10 নম্বরের আমি কমন পড়বেই। দুটো 10 নম্বর বলে নয়, 4টেই কমন পড়ে যাবে। কিন্তু আমার দরকার কটা কমন? দুটো কমন। তাহলে আমি তার থেকেও কমিয়ে করতে পারবো, কিন্তু আমি তোমাদের কটা কোশ্চেন লেখাবো? 8টাই। তার মধ্যেও দুটো কোশ্চেন এমন আছে একটা করলেই হয়ে যায়। যেমন মার্কসিস্ট একটা অ্যাপ্রোচ, আর একটা এখানে উদারনীতিবাদ, এখানে এই দেখো লিবারালিজম। তাহলে আরো দুটো বাদ হয়েছে, তাহলে কটা পড়ে থাকছে? 6টা।
তাহলে হিসাবে 6টা যদি ভালো মতন করে নিই তাহলে এমনি আমি 2টো কোশ্চেন কমন পাবো। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ফান্ডা। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? সবাই বিরাট বিরাট বলবে রাষ্ট্রবিজ্ঞান, কেউ বোঝাই না। আমি গ্যারেন্টি দিচ্ছি যারা আমার এই ক্লাসটা শেষ অবধি দেখছে, আমি লিখে দিচ্ছি মাইনরে কোথাও পড়তে গিয়ে যদি নোটস লেখা ছাড়া কিছু করায়, আমাকে এসে বলবে যে আমাদের স্যার শুধু বুঝিয়ে ছেড়ে দিয়েছে, আমার কাছে 2 দিন পড়তে হলে আমি বোঝালাম, এরপরেও আমি বুঝিয়েই পড়াবো। নোটস তো আমি দেবোই, স্মার্ট নোটস দেবো তোমাদের। তো বুঝতে পারলে একদম ইজি। আর রাষ্ট্রবিজ্ঞান পড়ছো যদি কন্টিনিউ ক্লাস করে থাকো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মেজর কঠিন হয়ে যাবে এরপরে। যারা যারা ফেভারিট সাবজেক্ট হিসেবে মেজর নিয়েছো তোমরা দূর কিছুই বুঝতে পারছি না, শুধুই যে নোটস লেখাচ্ছে, শুধুই নোটস লেখাচ্ছে। ওখানে হচ্ছে লেখা আর তারা, আর এখানে চলবে গল্প। তোমাদের কতক্ষণ বুঝবে না তোমরা উদারনীতিবাদ আর মার্ক্সবাদ, কতক্ষণ তোমরা আদর্শবাদ বুঝবে না, কতক্ষণ সার্বভৌমিকতার মনিস্টিক থিওরি প্লুরাস্টিক বুঝবে না, কতক্ষণ সাবেকি আচরণবাদী বুঝবে না। এই করাই তত্ত্ব। অসুবিধা আছে? তাও বললাম কি এটা হচ্ছে সব থেকে রাষ্ট্রবিজ্ঞানের টাফ, রাষ্ট্রবিজ্ঞানের সব থেকে টাফ সাবজেক্ট, মানে পেপার হচ্ছে এটা। এর পরের পেপারগুলো এর থেকে সব সহজ, কেন এটা থিওরি। মেজর তো একদম ইজি, মেজরে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আছে, একদম ইজি। মেজর আমার শেষ হয়ে গেছে অলরেডি, আর একটাই পেপার বাকি আছে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তো রাষ্ট্রবিজ্ঞানের এটাই হচ্ছে মজা। তো বাইরে থেকে সবাই ভয় দেখায় রাষ্ট্রবিজ্ঞান মানে বিশাল ধারা আছে, বিশাল কনস্টিটিউশনের বিশাল একটা ব্যাপার আছে, ওটা একটা একটা পেপার, শুধু মোটে একটা পেপার। রাষ্ট্রবিজ্ঞানকে জানতে গেলে এটাকে মেনলি জানো, পুরো রাষ্ট্রবিজ্ঞান জানা যাবে যে রাষ্ট্রবিজ্ঞান কি জিনিস। অসুবিধা আছে? পারা যাবে? তার পুরো সিলেবাসটা আগের দিন প্রথম থেকে বুঝিয়ে দিয়েছি, ওটার সাথে এটা অ্যাটাচ করে আমি ভিডিওটা দেবো, ঠিক আছে? ভালো করে দেখবে। আর যারা যারা ভাবছো বই কিনতে হবে, কিচ্ছু বই লাগবে না, আমি যেটা দেবো একদম কম, কিন্তু তোমরা ওটাই মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, আরামসে পরীক্ষা দিয়ে দেখবে সবার থেকে ভালো পরীক্ষা হবে। তোমাদের মেজরের থেকে মাইনরে যদি ভালো পরীক্ষা না হয়েছে, আমার সাথে যদি পরীক্ষা অব্দি ইনক্লুড থাকো, তাহলে বুঝতে পারবে যে রাষ্ট্রবিজ্ঞান কত ইজি। ঠিক আছে, চলো।